বাড়ি থেকে কল এসেছে, আগামীকাল ভৈরবের বন্ধুর বিয়ে। ভৈরবের কাছে কেবল এক রাত ছিল, তাই কোনো রকমে সব কিছু বন্দোবস্ত করে সে নেমে পড়ে গোয়ালপুর কাজী বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 5 ঘন্টার পথ। এখন রাত বাজে 9টা। এখান থেকে একটা বাস ধরে গোয়ালপুর বাস স্ট্যান্ডে নামতে হবে, তারপর একটা অটো করে সোজা কাজী বাড়ি যেতে হবে। ভৈরব বাসের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছে। রাত করে যাবে সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে বৃষ্টি হচ্ছে খুব, তার উপর অন্ধকার রাস্তা। এই বৃষ্টির রাতে আর কোথাও যেতে কি ইচ্ছে হয়, কিন্তু কি আর করার। একটু পর ভৈরবের অপেক্ষার অবসান ঘটিয়ে একটা বাস আসলো। হেল্পার হাঁক দিল, ওই বাবু যাইবেন নাকি? হ্যাঁ জি। তো কই যাইবেন? গোয়ালপুর বাস স্ট্যান্ড। হ্যাঁ ওইটা পরে দেরি করা যাবে না, ওইটা পরে নেবার। কি বৃষ্টিটা আমলো দেখিনি। ভৈরব বাসে চড়ে বসে। চারপাশে তাকিয়ে দেখে বাসে দুজন ছাড়া আর কেউ নেই। ঘড়িতে সময় দেখে রাত 10টা বাজে। পৌঁছাতে পৌঁছাতে তো মনে হয় 2-3টে বেজে যাবে। কি আর করা, কোনো মতে যেতে পারলেই হলো। ভৈরব বসে ঝিমুতে থাকে। ঠিক কতক্ষণ ঘুমিয়েছিল ভৈরব জানে না। হুঁশ ফিরে হেলপারের ডাকে, ওয়া বাবু, আগে ওয়া বাবু, কি ব্যাপার, উঠবেন না নাকি? রাত 1টা বাজে, বাস স্ট্যান্ডে চলে এসেছে। যে ঘুম দিয়েছেন আজ রাত পাওয়াইয়া ছাড়বেন মনে হচ্ছে। বাসে গাড়িতে এভাবে বেহসের মতো ঘুমালে হবে? ভৈরব ধরফর করে উঠে বসে। ঠিকই তো, বাবা রে, বৃষ্টির রাত বলে তো জব্বর একটা ঘুম হলো বটে। দূর, বৃষ্টিটা তো এখনো কমেনি, ছাতাও নেই। কি আর করার, ভাড়া মিটিয়ে নেমে যেতে হলো। বাস থেকে নেমে ভৈরব অটোর জন্য দাঁড়ালো। অনেকক্ষণ দাঁড়ানোর পর একটাও অটো পেল না। বিরক্ত হয়ে হাঁটা শুরু করবে ঠিক করলো, ঠিক তখনই একটা অটো এসে দাঁড়ালো। অটোতে ড্রাইভার বসে আছে আর পেছনে একটা লোক। পিছনের লোকটা একটা চাদর মুড়ি দিয়ে গুটি সুটি মেরে বসে আছে। ভৈরব বুকি মারলো। লোকটা তেমনি বসে রইল। বাবু যাবেন? আগে হ্যাঁ দাদা, কাজে বাড়ি। ও ওইটা পারেন? হ্যাঁ সেই দিকেই যাইতেছি আমরা। ভৈরব উঠে বসে পড়ে। গাড়ি চলতে থাকে। এদিকে বৃষ্টি একটানা পড়েই চলেছে। ড্রাইভার জিজ্ঞাসা করে, দাদা এত রাইতে এই বৃষ্টির মধ্যে নাকি? দেখে তো মনে হইতেছে আপনি বিলেতি। ঠিক বিলেতি না, এই গ্রামেরই, তবে চাকরির কারণে শহরে থাকতে হয়। এই যা, আগামীকাল আমার বন্ধুর বিয়ে, তাই এসেছি। ও কাজী বাড়িতে একখানা বিয়ের কথা ছিল, সুরেশ দাদার। আপনি তার বন্ধু? জি, তুমি চিনো কি করে? পাশের গ্রামই তাই দাদা, না চেনার কি আছে? ভৈরব আর কিছু বলে না। ড্রাইভার গাড়ি চালাতে থাকে। ভৈরবরা যে রাস্তা দিয়ে যাচ্ছিল তার দুপাশে সারি সারি ধান ক্ষেত ছিল। এই সময়টাতে ধান প্রায় পেকে যায়। গ্রামের লোকেদের একের পর এক ধান ক্ষেতের ভিতর দিয়ে তাদের গাড়ি চলছিল। কিন্তু ড্রাইভার এত কথা বললেও পাশের লোকটি একটাও কথা বলছে না। ভৈরবের কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগে। ভৈরব নিজে থেকে জিজ্ঞাসা করে, মশাই আপনি কই যাচ্ছেন? লোকটি কোনো কথাই বলে না। ভৈরব আবারও ঠেলা দেয়, কিন্তু লোকটি যেন কোনো কথাই বলছে না। হঠাৎ ড্রাইভার অস্পষ্ট স্বরে কিছু একটা বলে ওঠে। ভৈরব তাকে ছেড়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করে, কি হলো মশাই? আর বলবেন না বাবু, এই কখন থেকে যে গাড়ি চলছে আমার কেবল মনে হচ্ছে ধানগুলো তো এতক্ষণে চলে যাবার কথা, কিন্তু ধানগুলো তো থামছেই না। ঘুরে ফিরে ওই একই জায়গায় এসে পড়ছি মনে হচ্ছে। এটা তো এতক্ষণ খেয়াল করিনি।
প্রায় 1 ঘন্টা ধরে গাড়িটা ধান ক্ষেতের মধ্যে দিয়েই যাচ্ছে, এতক্ষণ তো ধান ক্ষেতটা ছাড়িয়ে যাবার কথা। ভৈরবেরও মনে হচ্ছে তারা একই রাস্তায় ঘুরপাক খাচ্ছে। এবার সে একটু ভয় পেতে শুরু করে, কিন্তু এত সবের মাঝেও পাশের লোকটার নীরবতা তাকে যেন আরো অবাক করে তুলছে। লোকটার যেন কোনো অস্তিত্বই, সে যেন একটা জড় বস্তু। দাদা, গাড়িখানা থামাও তো দেখি। হ্যাঁ দাদা, আমিও সেটাই ভাবছি, নেমে একবার দেখবো, কিন্তু তা বৃষ্টি। কিছু করার নেই দাদা, বৃষ্টি থাকুক, চেক তো করতেই হবে। তুমি দেখলে বুঝবে না দাদা, এ পথে আসুনি আগে। কি কন দাদা, কত এলুম, এমন তো আগে কন হয় নাই। আচ্ছা চলেন। ওরা দুজন গাড়ি থেকে নামে, কিন্তু সে লোকটি তেমনই বসে আছে। ড্রাইভার একটু বিরক্ত হয়ে গাড়ির দিকে উকি দেয়। ও দাদা, আপনি বসে আছেন যে, নামেন গাড়ি থেকে, শুনতে পাচ্ছেন না? অসুবিধা হচ্ছে? লোকটি কোনো উত্তর দেয় না, চুপচাপ গাড়ি থেকে নেমে পড়ে। এবার সে আগাগোড়া চাদরে মোড়ানো, তাকে ভালো করে দেখাও যাচ্ছে না। আজব লোক তো, পথ ভুল করে ভুল পথে হয়তো চলে এসেছে, অথচ কোনো খেয়ালই নেই। না দাদা, বুঝতে পারছি না, এমন তো আগে কখনো হয় নাই। কি বলো, তাহলে এখন বেরোবো কোন পথে? আচ্ছা দাদা, আপনারা এনে দাঁড়ান, আমার মোবাইলের নেটওয়ার্ক আছে কিনা দেখতেছি। একটু সামনে গিয়া দেখি নেট পাই কিনা। পরিচিত একজনের কল দিয়ে জিজ্ঞাসা করব। হঠাৎ করে দেখতে পায় তার পাশের লোকটা নেই। ভৈরব একটু অবাক হয়, এ কি হলো, লোকটা কই গেল? হঠাৎ ধান ক্ষেত থেকে কিছুর একটা আওয়াজ পায় এবং সে কৌতূহলী হয়ে ওদিকে এগিয়ে যায়। তখনই ধান ক্ষেত থেকে লোকটা এক দৌড়ে ভৈরবের গলা চেপে ধরে। সে যতটা না ব্যথা পায় তার চেয়েও বেশি অবাক হয়। এই লোকটা তাহলে কোনো ছিনতাইকারী? এতক্ষণ এই সুযোগেরই অপেক্ষায় ছিল। ভৈরব প্রাণপণে নিজেকে ছোটানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তখনই হঠাৎ করে লোকটার মুখের চাদর সরে যায়। ভৈরব আঁতকে ওঠে, লোকটার গলা কাটা, মুখে রক্ত লেগে আছে। ভৈরবের কাছে সব এলোমেলো লাগতে শুরু করে। সে মনে করতে পারে না কোথায় যেন এমন একটা লোককে সে দেখেছে। ভৈরব কোনো মতো বলে, আমাকে ছাড়েন, কে আপনি? কে? আমাকে চিনতে পারছিস না? সেই বৃষ্টির রাতে সেই ধান খেতে সবই তো একই রকম আছে, তাও চিনছিস না? কে আপনি? দয়া করে বলুন, কে আপনি? তুমি বৃষ্টিতে ধান খেতে সেদিনের লোকটা? হ্যাঁ, মনে পড়ছে। তবে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে থাকে আর কাঁদতে থাকে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো, দয়া করে ক্ষমা করো। ক্ষমা? তারে ক্ষমা করবো? কাহলো না, সেদিন তুই চাইলে আমাদের বাঁচাতে পারতি, কিন্তু না, তুই চরম নির্দয়তার উদাহরণ দেখিয়েছিস। আমি মানছি আমার ভুল হয়েছে, আমি আসলে লোভে পড়ে। হ্যাঁ, লভে বইরা সেদিন ছিল এমনি এক বৃষ্টির দিন। আমার এক শত্রু আমার কুপায়া এই ধান খেতে ফালাইয়া গেছিল, কিন্তু পুরোপুরি দম তখন আমার যায় না, পাশ দিয়ে তুই যাইছিলি। তোরে সেদিন কত করে ডাকলাম। মনে আছে। তারপর আমি দেখলাম একটা অর্ধমৃত প্রায় লোক ধান ক্ষেতের পাশে পড়ে আছে। আমায় ক্ষমা করে দাও। লোকটার চোখ তখন অগ্নিমূর্তি ধারণ করেছে। দাঁতে দাঁত চিপে লোকটি বলে, ক্ষমা? তোরই ক্ষমা? তোর মতো অমানুষ রে, সেই দিন তুই আমারে ঠিকই বাঁচাইতে পারতি,
কিন্তু তুই এই আংটিটা নিয়ে নিয়েছিস, ওইটা বিয়ের আংটি ছিল, খুলতে পারিসনি বলে তুই আবার আঙ্গুল কেটে নিয়েছিস। থামো। আয় বাপু, একই কথা, কি ভয়ঙ্কর কাণ্ড। আমি এখন কি করবো? না না, লোকটা আমারই মারি ফেলবে হয়তো। তারপর তোর হাত পা ধরে আমি মিনতি করলাম, তোর উপর যেন শয়তান বর করলো। আঙ্গুল কাটতেও তুই থামিসনি, তুই হঠাৎ আমার গলাটাই কেটে দিলি। বল, কেন সেদিন খুনের উপর খুন করলি আমায়? তুই সাহায্য করলে আজ হয়তো আমি পৃথিবীর আলো দেখতে পারতাম। আমি বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু তোমার আংটির লোভে পড়ে গিয়েছিলাম। আর আংটি নেওয়ার পর তোমাকে ছেড়ে দিলে তুমি আমার আঙ্গুল কাটা সবাইকে বলে দিতে, তাই আমি তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিই। আমার ওই আংটিটা বড় জোর 10,000 টাকা হইতো, শুধুমাত্র 10,000 টাকার লোভে তুই একটা মানুষের মাইরে ফেললি। তোর মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই। না না, ক্ষমা করো, ক্ষমা করো। সেদিন থেকে আমি তোর জন্য অপেক্ষা করছি, এই ধান খেতে তোর লাশ আমি ফালাবেও। সেদিনও এমনি বৃষ্টি ছিল, আজও আছে। আজ আমি আমার প্রতিশোধ নেব। ভৈরব কিছু বুঝে ওঠার আগেই লোকটা ভৈরবকে শুইয়ে ওর গলা এক টানে কেটে ফেলে। গলা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। লোকটা বিশ্রী হাসি দেয়। আজ শুক্রবার, আজকে ছুটির দিন যেহেতু, তাই আজ আমার অফিস ছুটি। তাই বিকেলের দিকে বাসার সামনে বারান্দায় বসে আছি। আসলে বাইরে একটু হাঁটবো, সেই উপায় আজ নেই, কারণ আজ বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল শুরু হয়ে গেছে, তার সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আকাশ সব সময় মেঘলা হয়ে আছে, কখনো জোরে বৃষ্টি বা কখনো আস্তে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি অবিরাম ধারায় পড়েই চলেছে। যাই হোক, আমি হচ্ছি সাইফুল ইসলাম। আমি সরকারি চাকরি করি, ঢাকাতে আমার কর্মক্ষেত্র। আর আমার বাসা টাঙ্গাইল জেলার একটি গ্রামে। ঢাকায় একটি বাসায় আমরা 3 বন্ধু ভাড়া থাকি। এখন আমি বাসায় একাই আছি। আমার বাকি 2 বন্ধু বৃষ্টির মধ্যেও আজ সকালে একটা কাজে অন্য একটা কোথাও গিয়েছে। ওরা রাতে আবার বাসায় আসবে। আর আজ আমি বাসায় সারাদিন অলস সময় কাটাচ্ছি। কখনো উপন্যাস পড়ি, তো আবার কখনো বৃষ্টি পড়া দেখি। বিকেল হওয়ার পর যখন আমার ভালো লাগছে না, তখন আমি বারান্দায় একটা চেয়ার টেনে বসে আছি। বলে রাখা ভালো, আমি যেখানে থাকি সেই জায়গাটা একেবারে নিরিবিলি। মানুষের কোলাহল তেমন একটা নেই। চারিদিকে গাছপালা আছে, পুকুরও আছে, বলতে গেলে কিছুটা গ্রামের মতো। আমি আসলে এমন একটা জায়গায় পছন্দ করি। যাই হোক, বারান্দায় বসে বসে বাইরের দিকে তাকিয়ে বাইরের দৃশ্যটা দেখছি। হঠাৎ বাড়ির দরজায় কারো ধাক্কার আওয়াজ পেলাম। এই বৃষ্টির মধ্যে আবার কে আসলো? আমার বন্ধু তো রাতে আসবে বলেছে, কি জানি আবার এখনই আসলো নাকি। তারপর একটা ছাতা নিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখি একটা মধ্যবয়সী লোক দাঁড়িয়ে আছে। আর লোকটির পুরো শরীরে একটি ময়লা চাদর দিয়ে ঢাকা রয়েছে, শুধু মুখটা দেখা যাচ্ছে। কে আপনি? কি চাই আপনার? সাহেব, আমি মারা গেছি, আমাকে কবর দেওয়ার মানুষ নেই। আপনি কি আমাকে একটু কবর দিতে পারবেন? আপনি কি পাগল নাকি? আপনি মারা গেছেন, আবার আপনি আমার কাছে এসে আপনার কবর দিতে বলছেন? এটা কেমন কথা হলো ভাই? সাহেব, আমি সত্যিই বেঁচে নেই।
এটা আমার আসল দেহ নয়। কি বলছো এসব? তাহলে এখন আমার সামনে এটা তুমি দাঁড়িয়ে নেই তো কে দাঁড়িয়ে আছে? আমি এখন একটা আত্মা আপনার সামনে দাঁড়িয়ে আছি সাহেব। আচ্ছা, ধরে নিলাম তুমি আত্মা, তাহলে এটা বলো যে তোমার কবরে মাটি দেওয়ার জন্য আমাকেই অনুরোধ করছো কেন? অন্য কাউকে বলছো না কেন? আর তুমি আত্মা নিজেই কবর খুঁড়ে তোমার মৃতদেহটাকে কবর দিয়ে দিলেই তো হয়। আমি মারা যাওয়ার আগে স্বপ্ন দেখেছি আপনি আমার কবরে মাটি দিবেন, আর আমি নিজে নিজের কবরে মাটি দিতে পারি না, সেই ক্ষমতা আবার নেই সাহেব। স্বপ্নে দেখেছো আমি তোমার কবরে মাটি দিব? আচ্ছা, এটা বলো তো তুমি মারা গেলে কি করে? আমি একজন সফল ব্যবসায়ী সাহেব। গত রাতে ফল বিক্রি করে আমি বাসায় ফিরছিলাম, তখন 3 জন সন্ত্রাসী আমার পথ আটকে আমার শ্বাসরোধ করে আমাকে হত্যা করে, আর তারপর আমার টাকাগুলো সব নিয়ে আমাকে একটা কবরস্থানে নিয়ে গিয়ে কবর খুঁড়ে আমাকে সেই কবরের মধ্যে ফেলে দেয়। কিন্তু আমার কবরে তারা মাটি দিতে পারেনি। তারা যেমনি আমায় মাটি দিতে যাবে তখনই তাদের মুখ থেকে রক্ত বের হয়ে আসে আর তারা মারা যায়, এবং সেই 3 জন সন্ত্রাসী আমার কবরের পাশেই মরে পড়ে আছে। ওই 3 জন সন্ত্রাসীর মুখ থেকে রক্ত বের হয়ে মারা গেল কেন? আর যদি গত রাতে এই সব ঘটেই থাকে, তাহলে আজ সারাদিন তোমাদের মৃতদেহগুলো কোনো লোক দেখলো না কেন? ওই 3 সন্ত্রাসী লোক কেন মারা গেল এটা আমি জানি না সাহেব। হতে পারে খোদাই তাদের পাপের শাস্তি দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে। আর সাহেব, ওই কবরস্থান খুবই নির্জন জায়গা। কেউ মারা গেলে লোকজন সেখানে শুধু মৃত ব্যক্তিটিকে কবর দিতেই যায়, তাছাড়া ওই জায়গায় দিন বা রাতে কোনো সময় কেউই যায় না। তাই কেউ জানে না যে আমার লাশ সন্ত্রাসীদের কারণে ওখানেই পড়ে আছে। তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। এমনটা তো কখনোই সম্ভব না। তুমি আমার সাথে মজা করছো, তাই না? না সাহেব, মজা নয়। আমার সাথে কবরস্থানে চলুন, তাহলে সব কিছু আপনি বুঝতে পারবেন। এই বৃষ্টির মধ্যে তোমার সাথে আবার কবরস্থানে যাব? পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আর তোমার কথা তো আমার বিশ্বাসই হচ্ছে না। সাহেব, একবার চলুন। আপনি গিয়ে শুধু আমার কবরে একটু মাটি দিবেন, তারপর চলে আসবেন। আপনার কোনো ক্ষতি হবে না। কবরস্থান বেশি দূরে নয়, যেতে খুব একটা সময়ও লাগবে না। তারপর লোকটির জোরাজুরিতে রাজি হয়ে গেলাম। আসলে আমারও একটু কৌতূহল জাগছে, এটা ভেবে যে লোকটি এতক্ষণ আমায় এসব কি বলছে, এগুলো বলার মানে কি। বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। আমি তো এখনো বিষয়টি বিশ্বাসই করতে পারছি না। আমার কাছে লোকটিকে তো পাগলই মনে হচ্ছে। যাই হোক, লোকটির সাথে যেতে আমি রাজি হলাম। বৃষ্টিও এখন তেমন জোরে পড়ছে না, এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এবার আমি লোকটির সাথে চলা শুরু করলাম। লোকটি সামনে হাঁটছে আর আমি লোকটিকে অনুসরণ করে পিছু পিছু হাঁটছি। এভাবে আধ ঘন্টা হাঁটার পর একটা ছোটখাটো জঙ্গল পড়ল রাস্তার পাশে। লোকটি সেই দিকে গেল। এবার আমি লোকটিকে ডাক দিলাম, জঙ্গলের দিকে সে কেন যাচ্ছে? কিন্তু লোকটি আমার কথার কোনো উত্তর দিল না। আর কি, আমিও গেলাম লোকটির পিছু পিছু জঙ্গলের মধ্যে। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। এমন সময় সেই জঙ্গল পার হয়ে একটা
কবরস্থানের কাছে আমরা এসে পড়লাম। কবরস্থানটা মাঝারি আকারের, তেমন একটা বড়ও নয়, আবার তেমন একটা ছোটও নয়। আর কবরস্থানের চারদিকে শুধু কবর আর কবর, এবং সেখানে শুয়ে আছে কত মৃতদেহ। এটা ভাবলেই গায়ের লোম যেন দাঁড়িয়ে যাচ্ছে। আমি এবার মনে সাহস সঞ্চয় করলাম এবং এটা ভেবে অবাক হলাম যে আমার থাকার জায়গা থেকে এত কাছাকাছি এখানে এমন নির্জন জায়গায় কবরস্থান আছে, সত্যি আমার জানাই ছিল না। অনেক দিন হলো এই এলাকায় বাসা ভাড়া নিয়েছি, কিন্তু এর আগে এই কবরস্থানের কথা তো শুনিনি, আসা তো দূরেরই কথা। যাই হোক, এবার লোকটির পিছু পিছু কবরস্থানের আরও ভিতরে গিয়ে দেখলাম 3টা মৃতদেহ পড়ে আছে, আর তার পাশে একটা বড় খোঁড়া আছে, কিন্তু কবরে কোনো মাটি দেওয়া হয়নি। কবরের পাশে মাটি জড়ো হয়ে আছে, আর কাছে একটা কোদাল। আমি এবার এটা দেখে ভয় পাওয়ার থেকে অনেক বেশি অবাক হলাম যে লোকটি তার মানে আমায় সব সত্যি কথা বলেছিল। এই 3 ব্যক্তি তাহলে লোকটিকে খুন করেছে, আর তারপর তাদের মুখ থেকে রক্ত পড়ে তারা 3 জনও মারা গিয়েছে। না, এটা তো কোনোভাবেই হতে পারে না। এটা কি করে সম্ভব? তারপর সামনে তাকিয়ে দেখি লোকটিকে মাটি দেওয়া হয়নি, সে কবরস্থানের পাশে দাঁড়িয়ে কবরের মধ্যে তাকিয়ে আছে। এবার আমার অনেক কৌতূহল হলো, লোকটি কবরের মধ্যে তাকিয়ে কি দেখছে তা দেখার জন্য আমি এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে লোকটির পাশে দাঁড়িয়ে কবরের দিকে তাকিয়ে যা দেখলাম, এতে আমার কৌতূহল যে এভাবে মিটবে আমি কখনো ভাবতেও পারিনি। আমি কবরের দিকে তাকানোর পর দেখলাম যে লোকটির সাথে আমি একটু আগে কথা বললাম, যাকে পাগল ভাবলাম, সে এখন আমার পাশে দাঁড়িয়ে আছে, আর সেই লোকটি কিনা কবরের মধ্যে শুয়ে আছে। লোকটির চোখ একেবারে বন্ধ। লোকটিকে দেখেই বোঝা যাচ্ছে যে প্রাণহীন একটা দেহ কবরে শুয়ে আছে। আর এটা দেখে আমার ভয় হওয়ার থেকে প্রচণ্ড অবাক হলাম, আর আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার মুখে যেন কোনো কথা নেই। কবরের মধ্যে থাকা ব্যক্তি আর আমার পাশে যে আছে, যার সাথে কিছুক্ষণ আগেও আমি কথা বললাম, তারা দুজন দেখতে হুবহু একই রকম। এটা কি করে হতে পারে? আর আমার পাশে যে আছে, তাহলে সে কে? এবার আমি আমার পাশে দাঁড়িয়ে থাকা সেই লোকটির দিকে তাকালাম। তাকিয়ে দেখি সে নেই, একেবারে উধাও। চারিদিকে তাকিয়ে দেখি লোকটি কোথাও নেই। পুরো কবরস্থানে শুধু আমি একা দাঁড়িয়ে আছি। এবার আমার একটু ভয় ভয় করতে লাগলো। ভয়ে আমি কৌতূহলবশত আবার কবরের মধ্যে তাকালাম। তাকিয়ে দেখি লোকটির মৃতদেহ এবার আমার দিকে চোখ খুলে তাকিয়ে আছে এবং আমাকে বলে, সাহেব, আর দেরি করবেন না, জলদি কোদাল দিয়ে আমাকে কবর দিয়ে দিন।